Hello everybody, how are you? Hope you all are absolutely fine and stay safe with your family and enjoying your online classes. Yes, this is teacher Farhana Akhtar and according to your class routine and schedules, I am here with a new video only for my class 8 students for their English class. Yes, in this video, in this class, teacher is going to give you some more ideas, some more tricks and techniques on narration and passage narration. Dear learners, in my previous classes I have already given you idea about some other sentences like assertive and interrogative sentence. Okay, so in this video teacher will teach you how we convert optative sentence and exclamatory sentence from direct into indirect speech, and after that we will try to capture the technique how we apply them through passage narration. So optative sentence, row to optative sentence, from direct to indirect. Okay, ওকে সো সবাই দেখতে পাচ্ছ স্লাইডে টিচার দিয়েছি উইশ, প্রে, কার্স আর ব্লেস। আমাদের অপটেটিভ সেন্টেন্স সাধারণত উইশ, প্রে, কার্স অথবা ব্লেস জিনিসগুলোই আমাদেরকে ডিনোট করছে, আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আমরা আসলে উইশ, প্রে, কার্স বা ব্লেস এই জাতীয় জিনিসগুলো প্রকাশ করি বা এক্সপ্রেস করি, সেই সেন্টেন্সগুলোকে আমাদের বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো চলো শিখি আমরা কিভাবে ন্যারেশনের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে টিচার দেখতে পাচ্ছ লিখে দিয়েছি রিপোর্টিং ভার্ব। আমাদের দ্যাট মিনস হচ্ছে সেড এই জাতীয় যে ভার্বগুলো আছে ওগুলো আমাদের অপটেটিভ সেন্টেন্সের অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অনুসারে কখনো উইশ অথবা উইশড হচ্ছে, প্রে অথবা প্রেড হচ্ছে, কার্স অথবা কার্সড হচ্ছে, ব্লেস অথবা ব্লেসড হয়ে যাচ্ছে। দেন আমাদের 2 নাম্বারে আছে যে ইনভার্টেড কমা আছে তাকে উঠিয়ে দিতে হচ্ছে এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এক্সচেঞ্জ করতে হচ্ছে, আমাদের দ্যাট কনজাংশনটা ব্যবহার করতে হচ্ছে। নাম্বার 3, আমাদের যে অপটেটিভ সেন্টেন্সটা আছে তাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে দিতে হচ্ছে। তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ন্যারেশনে ডিরেক্ট টু ইনডাইরেক্টে যাচ্ছি, আমাদের শুরুতে সাবজেক্ট বসাতে হচ্ছে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট এবং এক্সপ্রেস কিভাবে করছি সেই অনুসারে আমাদের যদি সেড থাকে তার পরিবর্তে উইশড অথবা প্রেড অথবা ব্লেসড অথবা কার্সড বসাতে হচ্ছে। দেন আমাকে অবজেক্ট বসাতে হচ্ছে, ইনভাইটেড কমা তুলে আমাকে দ্যাট বসাতে হচ্ছে। ইনভাইটেড কমার ভেতরে যে সাবজেক্ট অ্যাকর্ডিং টু পার্সন অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হচ্ছে, আমাদেরকে অবশ্যই মাইট বসাতে হচ্ছে এবং এক্সটেনশন বাকি অংশ বসিয়ে দিতে হচ্ছে। এক্সাম্পলস, যেমন টিচার এখানে দিয়েছি মাদার সেড টু মি মে ইউ লিভ লং, দে সেড টু হিম মে ইউ ডাই। চলো দেখি আমাদের অ্যান্সারগুলো কি বলছে। আচ্ছা, তাহলে আমাদের মাদার সেড টু মি মে ইউ লিভ লং, এখানে মা আমাকে মে ইউ লিভ লং দ্যাট মিন্স মা আমাকে প্রেড করছে অথবা উইশ করছে। এখানে সেড ছিল তাই জন্য টিচার প্রেড বা উইশড বসিয়েছি। চলো স্ট্রাকচারের দিকে তাকাই। বলেছি শুরুতে সাবজেক্ট বসিয়েছি মাদার, উইশ, প্রেড, ব্লেস, কার্স এটসেট্রা এটসেট্রা অ্যাকর্ডিং টু তুমি কিভাবে এক্সপ্রেস করছো তার উপর ডিপেন্ড করে বসাতে বলেছি। তো এখানে মা আমাকে প্রে করছে বা উইশ করছে তাই জন্য টিচার প্রেড বা উইশড দিয়েছি। রুলস অনুসারে অবজেক্ট মি এনেছি, ইনভাইটেড কমা তুলে দ্যাট বসিয়েছি। ইনভাইটেড কমার ভেতরে সাবজেক্ট ছিল ইউ, সেকেন্ড পারসন, কার সাথে পরিবর্তিত হয়েছে মি, অবজেক্টের সাথে, তাই জন্য হয়ে গিয়েছে আই। ঠিক আছে, এরপর অবশ্যই একটা মাইট বসাতে হবে, বসিয়েছি বাকি অংশ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে মাদার প্রেড অথবা উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। ক্লিয়ার? চলো নেক্সটটাতে যাই। দে সেড টু হিম মে ইউ ডাই,
এটা কি করছে, অবশ্যই কার্স দিচ্ছে তারা আমাকে, ঠিক আছে। দেখো তাহলে এই জন্য টিচার দে বসিয়েছি, সেইডের জায়গায় কার্সড বসিয়েছি, টুটাকে উঠিয়ে দিয়েছি, টু এর পরের অবজেক্ট হিম এনেছি, ইনভাইটেড কমা তুলে দ্যাট বসিয়েছি, ইনভাইটেড কমার ভেতরে সাবজেক্ট পার্সন অনুসারে পরিবর্তন করে হি বসিয়েছি, অবশ্যই একটা মাইট বসিয়েছি, বাকি অংশ অপরিবর্তিত। তাহলে দে সেড টু হিম মে ইউ ডাই, অ্যান্সার হয়ে যাচ্ছে দে কার্স হিম দ্যাট হি মাইট ডাই। আচ্ছা, কি দেখতে পাচ্ছ? অপটেটিভ ওয়ার্ডস অ্যাজ গ্রিটিংস ইন প্লেস অফ সেইড। ওকে, আচ্ছা এখন টিচার বলেছি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গ্রিটিংস জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেইডের জায়গায় আমাদেরকে গ্রিটিংসটা বসাতে হচ্ছে। যেমন যদি আমাদের গুড মর্নিং থাকে তা হয়ে যাচ্ছে উইশড, সিমিলারলি গুড ইভিনিং থাকলেও উইশড, গুড আফটারনুন হয়ে যাচ্ছে উইশড, গুড নাইট হয়ে যাচ্ছে বেড, গুড বাই হয়ে যাচ্ছে বেড, ফেয়ারওয়েল হয়ে যাচ্ছে বেড। চলো দেখি আমরা এক্সাম্পলস। ওকে, হি সেড টু দ্য টিচার কমা ইনভাইটেড কমাই গুড মর্নিং, হি উইশড দ্য টিচার গুড মর্নিং, কারণ আমরা একটু আগে দেখেছি আমাদের যদি গুড মর্নিং থাকে দেন আমাদের সেইডের জায়গায় উইশড বসাতে হচ্ছে। She said to me goodbye. She bade me goodbye. ওকে, সো এটাই ছিল আমাদের রোড টু অপটেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। ওকে, ওকে নাও রোড টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে চলে যাই আমরা। আচ্ছা, আমাদেরকে কি বলছে রোড ম্যাপ বলছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে যখন আমরা কোনো স্ট্রং ফিলিংস অর ইমোশন এক্সপ্রেস করছি, সেই সেন্টেন্সগুলোকেই বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, তো আমাদের স্ট্রং ফিলিং আর ইমোশনের মধ্যে কি কি পড়ছে? সরো আছে, জয় আছে, সারপ্রাইজ আছে, অ্যাঙ্গার আছে, কন্টেম্পট আছে, অ্যাপোলোস আছে, রিগ্রেট আছে। ওকে, আচ্ছা, তো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মিন্স বৈশিষ্ট্য রয়েছে। তো চলো দেখে আসি বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা কনভার্ট করছি, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দিতে হচ্ছে, এক্সচেঞ্জ করে দিতে হচ্ছে। দেন আমাদের রিপোর্টিং ভার্ব যেটা আছে সেই থাকছে, তাকে আমাদেরকে আমাদের ইমোশনাল ফিলিংস অনুসারে এক্সক্লেম টু উইথ জয়, এক্সক্লেম উইথ তোমার সরো, এক্সক্লেম টু উইথ ওয়ান্ডার, এক্সক্লেম টু উইথ সারপ্রাইজ ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করতে হচ্ছে। তো আমি এখানে স্লাইডে তোমাদেরকে মেনশন করে দিয়েছি কখন কি বসাচ্ছ। দেখো, এক্সক্লেম টু উইথ জয় হচ্ছে যখন তুমি দেখবে তোমার ইনভার্টেড কমার ভেতরে ওয়াও বা হুররা এই জাতীয় এক্সপ্রেশনগুলো এক্সপ্রেস করছে। এক্সক্লেম টু সারপ্রাইজ হচ্ছে যখন হোয়াট, গুড গড অথবা ও জাতীয় জিনিসগুলো আছে। এক্সক্লেম টু ইট অ্যাপোলোস হচ্ছে যখন আমরা ওয়েল ডান বা ব্র্যাভো বলছি। এক্সক্লেম টু ইট রিগ্রেট হচ্ছে যখন আমরা সরি বসাচ্ছি। ওকে, এক্সক্লেম টু ইট সরো হচ্ছে যখন আমরা আহ অথবা অ্যালাস বসাচ্ছি, ইনভাইটেড কমার ভেতরে এক্সপ্রেস করছি। আর এক্সক্লেম টু ইট কন্টেম্পট হচ্ছে যখন আমরা ননসেন্স এই জাতীয় ওয়ার্ডগুলোকে ইউজ করছি এক্সপ্রেশনের জন্য বা এক্সপ্রেস করার জন্য। আর আমাদের এক্সক্লেম টু ইট সারপ্রাইজ হচ্ছে যখন আমার ওয়ান্ডার বা হাও আছে। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা আমরা দেখে নিই কীভাবে আমরা আসলে স্ট্রাকচার ফলো করে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারছি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট বসে যাচ্ছে। এক্সক্লেম টু ইট ডট 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 মিনস হচ্ছে তুমি এক্সপ্রেশন অনুসারে জয় হলে জয়, সরো হলে সরো, সারপ্রাইজ হলে সারপ্রাইজ, ওয়ান্ডার হলে ওয়ান্ডার, সরো হলে সরো, রিগ্রেট হলে রিগ্রেট, কন্টেম্পট হলে কন্টেম্পট ইত্যাদি ইত্যাদি বসাচ্ছ। দেন আমাকে ইনভাইটেড কমা তুলে ডিরেক্টলি দ্যাট কনজাংশনটা বসাতে হচ্ছে। ইনভাইটেড কমার ভেতরে সাবজেক্টকে বসাতে হচ্ছে, অ্যাকর্ডিং টু পার্সন অনুসারে ভার্ব বসাতে হচ্ছে এবং আমাকে একটা ভেরি বা গ্রেট বসাতে হচ্ছে কার পূর্বে? এজেক্টিভের পূর্বে। ওকে,
আচ্ছা, যেমন চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, যেমন টিচার এখানে লিখেছি, মিনা সেড টু মি কমায় ইনভাইটেড কমায় আছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আচ্ছা, তাহলে মিনা অবশ্যই এখানে জয় বা সারপ্রাইজ বা সে ফিলিংসটা আমাদেরকে এক্সপ্রেস করছে, কারণ হাউ আছে। তাহলে তাই জন্য টিচার মিনা দিয়েছে রুলস মতে এক্সক্লেম টু উইথ জয় অথবা সারপ্রাইজ, যেটা পছন্দ সেটা দেবে। ইনভাইটেড কমা তুলে দ্যাট বসিয়েছি। ইনভাইটেড কমার ভেতরে সাবজেক্ট দ্য বার্ড থার্ড পারসন ছিল। আমরা জানি যে থার্ড পারসন কখনোই কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন উইল রিমেন আনচেঞ্জ, তাই জন্য টিচার দ্য বার্ডের জায়গায় দ্য বার্ড বসিয়েছি। ভার্ব ওয়াজ বসিয়েছে, ইজ ছিল ওয়াজ এসেছে, কিভাবে এই যে সেইড আছে সেই অনুসারে ইজটা ওয়াজ হয়েছে। এবার আমার বিউটিফুলের আগে টিচার অ্যাজ ইউজুয়াল রুলস মতে ভ্যারি বসিয়েছি। ওকে, আচ্ছা, ওকে, চলে যাই আমরা রোড টু প্যাসেজ ন্যারেশন। অ্যাকচুয়ালি প্যাসেজ ন্যারেশন তেমন কোনো স্পেসিফিক রুলস নেই। আমি বলি জেনারেল ন্যারেশন কেউ যদি ভালো করে না বুঝে তাহলে তার কাছে প্যাসেজ ন্যারেশন অনেক বড় একটা হেজার্ডাস বা পাজলিং কনফিউজিং একটা টাস্ক হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যদি জেনারেল ন্যারেশন ভালো করে বুঝে যাই দেন আমাদের প্যাসেজ ন্যারেশনে কোনো সমস্যাই হবে না। তো তবুও কিছু না কিছু তো পার্থক্য রয়েছে। তো কি পার্থক্য সে জিনিসটা টিচার দেখাচ্ছি। চলো চলে আসি আমরা রোড টু প্যাসেজ ন্যারেশনে। তো তাই জন্য রোড টু প্যাসেজ ন্যারেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি ওয়েলকাম টু প্যাসেজ narration. ওকে, দেখো, প্যাসেজ ন্যারেশন করার জন্য তোমাকে কতগুলো জিনিস সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হচ্ছে। আরভি দ্যাট মিন্স রিপোর্টিং ভার্ব, আরএস রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হচ্ছে। অ্যালং উইথ পারসন, এবং তোমাকে পারসন সম্পর্কেও ক্লিয়ার আইডিয়া থাকতে হচ্ছে। অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং পারসন কিভাবে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে সবাই জেনে গিয়েছি। দেন আমাকে সেন্টেন্সগুলো সম্পর্কে ভালো ক্লিয়ার আইডিয়া থাকতে হচ্ছে। তো অলরেডি আমরা সেন্টেন্সগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছি। দেন তোমাকে টেন্সের উপর দক্ষতা থাকতে হচ্ছে। দ্যাট মিন্স কিভাবে টেন্স অনুসারে পরিবর্তিত হচ্ছে ইনভাইটেড কমার ভেতরের স্টেটমেন্ট বা স্পিচটা, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্যাট মিন্স নিকট্যসূচক কিছুকে দূরত্বসূচক বাক্যে পরিবর্তন করতে হচ্ছে। যেমন আমরা প্রথম ভিডিওতে দেখেছি যে আমাদের টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাচ্ছে, কাম থাকলে গো হয়ে যাচ্ছে, দিস দ্যাট হয়ে যাচ্ছে, হিয়ার দেয়ার হয়ে যাচ্ছে, ওগুলোকেই বলা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে আমাদেরকে 1, 2, 3, 4, 5 এই 5টি জিনিস সম্পর্কে ভালো দক্ষতা বা জ্ঞান থাকতে হচ্ছে। স্টুডেন্টস, দেখতে পাচ্ছ স্লাইডে টিচার দিয়েছি হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন রুলস অ্যান্ড টেকনিক্স। আমরা যদি প্যাসেজ ন্যারেশন সলভ করতে চাই আমাদের কিছু রুলস আর টেকনিক্স অ্যাপ্লাই করতে হচ্ছে। রুল নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড মার্ক দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। আচ্ছা, সহজ কথায় টিচার যদি বলি পুরো প্যাসেজটি পড়ে প্রথমেই তুমি খুঁজে বের করবে স্পিকার আর লিসেনার, দ্যাট মিন্স হচ্ছে কে বলছে এবং কে শুনে শুনে উত্তর দিচ্ছে। মাঝে মাঝে এমন হয় যে একটা স্টুডেন্ট আমাকে খুব সুন্দর করে প্যাসেজ ন্যারেশনটা কনভার্ট করে দিয়েছে, বাট সে খেয়ালিপনায় বলো অথবা সে অ্যাবসেন্ট মাইন্ডেই বলো কি করেছে, কে বলছে এবং কে শুনে শুনে উত্তর দিচ্ছে, দ্যাট মিন্স স্পিকার টু এবং স্পোকেন টু তাকে সেন্টেন্সের শুরুতে মেনশন করেনি, সেখানেই কিন্তু সে 0 মার্কস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফরমোস্ট এবং ম্যান্ডেটরি রুলস রিগার্ডিং প্যাসেজ ন্যারেশন। কী করতে হচ্ছে, পুরো প্যাসেজটা ভালো করে পড়ে কে বলছে এবং কে শুনে শুনে উত্তর দিচ্ছে, স্পিকার এবং লিসেনারকে আমরা সেন্টেন্সের শুরুতেই মেনশন করব। দেন রুল নাম্বার 2, মেনশন দ্য রিপোর্টিং ভার্ব ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, আমাদের সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব আছে তাকে আমরা সেন্টেন্সের শুরুতে মেনশন করব। ইফ দেয়ার আর 2, 3 or more স্পিচেস, ঠিক আছে, এমন যদি হয় একই বক্তার একাধিক উক্তি থাকছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে 2, 3 or more স্পিচেস, সেই ক্ষেত্রে আমরা কি করছি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে তুমি অ্যাজ ইউজুয়াল প্রথমটার ক্ষেত্রে তো সেইড বলে দিচ্ছ, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাডেড দ্যাট বলতে পারো, তারপরে যদি তার আরেকটা স্পিচ আসে দেন তুমি অলসো সেইড
দ্যাট বলতে পারো। আবার সে আরেকটা কথা বললো, তখন তুমি অ্যাগেন সেইড দ্যাট ইউজ করতে পারো। আবার সে আরও কিছু বললো, তখন তুমি ফার্দার অ্যাডেড দ্যাট বলতে পারো। ক্লিয়ার? এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই বক্তার একাধিক প্রশ্ন জাতীয় কোনো বাক্য যদি থাকে, সেই ক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে তোমরা অ্যাজ ইউজুয়াল আস্ক বসিয়ে দিচ্ছি, দ্বিতীয়টির ক্ষেত্রে তুমি অলসো আস্ক বা এগেইন আস্ক বসাতেই হচ্ছে। ঠিক আছে? তুমি যদি অলসো আস্ক বা এগেইন আস্ক না বসাচ্ছ, সেই ক্ষেত্রে এক্সামিনার তোমাকে হাফ মার্কস বা 1 মার্কস রিডিউস করে দিতে পারছে। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আসো এবার একাধিক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? প্রথমটার সময় অ্যাকর্ডিং টু এক্সপ্রেস অনুসারে আমরা তো জানি অর্ডার, অ্যাডভাইস, ফরবিড এসেট্রা এসেট্রা যা হোক বসাবো। দ্বিতীয়টার সময় যে এক্সপ্রেশন আসবে তার আগে তোমাকে অবশ্যই অলসো, এগেইন এসেট্রা এসেট্রা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? যেমন ধরো এখানে প্রথম একটা ইম্পারেটিভ সেন্টেন্স আসলো বক্তার, সে আমাকে কোনো কিছুর অ্যাডভাইস করলো, দেন টিচার সাবজেক্ট বা অলসো অ্যাডভাইস বললাম। আবার ওই বক্তা টিচারকে এবার কিছু বলছে এবং সেটা একটা অর্ডার জাতীয় এক্সপ্রেশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমি দ্বিতীয়টার সময় এগেন অর্ডার বসাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখবে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে আমাদেরকে ইয়েস, নো এই জাতীয় জিনিসগুলো আসছে। ইয়েস যখন থাকছে তখন তোমাকে তার পরিবর্তে রিপ্লাইড ইন দ্য এফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসাতে হচ্ছে। সিমিলারলি যখন নো থাকছে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসাতে হচ্ছে। ক্লিয়ার? এরপর দেখবে মাঝে মাঝে স্যার, ম্যাডাম ইত্যাদি আসছে। স্যার, ম্যাডাম ইত্যাদির পরিবর্তে আমাদেরকে রেসপেক্টফুলি বসাতে হচ্ছে। ঠিক আছে? দেন দেখবে মাঝে মাঝে শিওর আসছে, শিওর থাকলে তার পরিবর্তে তোমাকে গিভিং অ্যাসুরেন্স বসাতে হচ্ছে। ঠিক আছে? মাঝে মাঝে দেখবে অ্যাড্রেসিং জাতীয় কিছু আসছে, যেমন টিচার এখানে একটা করে দিয়েছে, যেমন ধরো ডিয়ার ফ্রেন্ড বলছে, তাহলে এখানে ডিয়ারের পরে ফ্রেন্ড আছে। এখন ফ্রেন্ড কেন, যা ইচ্ছা তাই হতে পারে, ডিয়ার লার্নার্স হতে পারে, ডিয়ার স্টুডেন্টস হতে পারে, টিচার তো এখানে ডিয়ার ফ্রেন্ড দিল, হোয়াট এভার যা হোক। তাহলে আমরা কি করছি, ডিয়ার জাতীয় অ্যাড্রেসিং জাতীয় কিছু আসলেই আমরা শুরুতে অ্যাড্রেসিং বসাচ্ছি। অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে যেই নামে তাকে ডাকছে, যেমন এখানে আমাকে ফ্রেন্ড নামে সম্বোধন করেছে, এই জন্য টিচার অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড দেওয়ার পর সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তুমি ইউ জাস্ট গো ফর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে যাবে। ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ হলে ইম্পারেটিভ, এভাবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স অনুসারে স্ট্রাকচার অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এরপর দেখো মাঝে মাঝে থ্যাংক ইউ, ওয়েলকাম এই জাতীয় সেন্টেন্সগুলো থাকবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ থাকলে তুমি থ্যাঙ্কড বসাবে, ওয়েলকামের জায়গায় তুমি ওয়েলকামড বসাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আর হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস আর টেকনিক্স। ঠিক আছে? তো টিচার এরপরে তোমাদেরকে এখন কিছু সিঙ্গেল জেনারেল লাইনে ন্যারেশন দিচ্ছি, এবং ওই সিঙ্গেল লাইনগুলোকেই যখন আমি একসাথে কোনো প্যাসেজের মধ্যে ডিসক্রাইব করছি তখন সে হয়ে যাচ্ছে প্যাসেজ ন্যারেশন। এই যে একটু আগে টিচার বললাম, পড়াতে পড়াতেই শিখাবো যে জেনারেল ন্যারেশন আর প্যাসেজ ন্যারেশনের মধ্যে পার্থক্য এটাই, যখন সিঙ্গেল জেনারেল লাইনের ন্যারেশনগুলোকে আমরা কোনো প্যাসেজের মধ্যে প্যাসেজ আকারে প্রকাশ করি তখন সে হয়ে যাবে প্যাসেজ ন্যারেশন। ঠিক আছে? তো চলো এবং শিখি কিভাবে আমরা জেনারেল ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশন ট্রান্সফর্ম বা কনভার্ট করতে পারছি। দেখো টিচার এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি সিঙ্গেল লাইনের ন্যারেশন, যেমন আই সেড টু দ্য লেডি হোয়াট আর ইউ ওয়াচিং। ঠিক আছে? এটা ছিল একটা এক্সাম্পল। দেন আমি 2 নাম্বার এক্সাম্পলে দিয়েছি দ্য লেডি সেড টু মি কমা ইনভাইটেড কমায় আই অ্যাম ওয়াচিং দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে? দেন আমি 3 নাম্বার এক্সাম্পলে দিয়েছি আই সেড টু হার কমা ইনভাইটেড কমায় লেটস এনজয় দ্য সিন টুগেদার। এদেরকে কি আমরা প্যাসেজ ন্যারেশন বলছি? নো। ঠিক আছে? এরা কোনোভাবেই প্যাসেজ ন্যারেশন নয়, কারণ এরা প্রত্যেকেই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক এক একটা এক্সাম্পল। ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 1, 2, 3। তো এটা আমাদের জেনারেল ন্যারেশন। একটাকেই যখন টিচার কোনো প্যাসেজের আকারে প্রকাশ করে দিচ্ছি বা লিখছি তখন সে হয়ে যাচ্ছে প্যাসেজ ন্যারেশন। চলো এদেরকে যদি টিচার একটা প্যাসেজ ন্যারেশনের কোশ্চেন ফর্মেটে দিই, তখন আমার কোশ্চেনটা হচ্ছে অনেকটা এ টাইপসের। দেখো
এবার দেখো, খেয়াল করো, এখানে কোনো প্রকার প্যাসেজ ছিল না, তিনটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ছিল যাদেরকে আমাদের ন্যারেশন করতে বলা হয়েছে, মানে হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে বলা হয়েছে। এখন এদেরকেই টিচার একটা প্যাসেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। খেয়াল করো, এখানে কিন্তু কোনো আলাদা আলাদা লাইন নেই, পুরোটাই একটা প্যাসেজের মধ্যে। এটাই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল। দেখো, এই ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেসগুলোকে টিচার এবার প্যাসেজ ন্যারেশনে করেছি। প্রশ্নটা হয়েছে এরকম, আই সেড টু দ্য লেডি কমা invited comma what are you doing? The lady said to me comma invited comma I am watching the boys swimming in the pond. How happy they are. May God bless them. I said to her, let's enjoy the scene together. ঠিক আছে, এই ছিল আমাদের জেনারেল ন্যারেশন ভার্সেস প্যাসেজ ন্যারেশন। ওকে, চলো অ্যান্সারগুলো দেখে আসি। জেনারেল ন্যারেশনের ক্ষেত্রে কি হচ্ছে আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো, জেনারেল ন্যারেশনে আমাদের এক্সাম্পল নাম্বার 1-এর অ্যান্সারটা হচ্ছে এরকম, আই আস্ক দ্য লেডি হোয়াট শি ওয়াজ ওয়াচিং। ঠিক আছে, এর পরেরটার অ্যান্সারটা হচ্ছে এরকম, দ্য লেডি সেড টু মি দ্যাট শি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে, দেন নেক্সট ওয়ানের অ্যান্সারটা হচ্ছে এরকম, আই প্রপোজ টু হার দ্যাট উই শুড এনজয় দ্য সিন টুগেদার। চলো এবার আমরা দেখে আসি প্যাসেজ ন্যারেশনের অ্যান্সারটা কেমন হচ্ছে। যে আমরা একটু আগে টিচার ট্রিক্স আর টেকনিক্সগুলো দেখিয়েছি, সেটা অ্যাপ্লাই করে কিভাবে করেছি। দেখো, আমি প্রথমেই কি বলেছি, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কে বলছে এবং কে শুনে শুনে উত্তর দিচ্ছে তাকে প্রথমেই মার্ক করতে হবে এবং সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। দেন আমাদের সেন্টেন্সের শুরুতে রিপোর্টিং ভার্বটাকে মেনশন করতে হবে এবং সেন্টেন্সটাকে আমার মার্ক করতে হবে সে কোন সেন্টেন্সে আছে। দেন আমাকে টেন্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হচ্ছে। আবার একাধিক উক্তির ক্ষেত্রে আমরা কিভাবে কি আনছি, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আস্কড, অলসো আস্কড, এগেইন আস্কড, দেন আমাদের ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরিতে কি হচ্ছে সেগুলো অ্যাপ্লাই করে আমি অ্যান্সারটা মেক করেছি। যেমন আমার ফার্স্ট লাইনটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেজন্য টিচার স্পিকারের স্পোকেন টু আই এবং লেডিকে অবশ্যই এনেছি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে আরভি আস্কড বসিয়েছি। আই আস্কড দ্য লেডি হোয়াট শি ওয়াজ ওয়াচিং। দ্য লেডি সেড টু মি দ্যাট শি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে, লেডিটা আমাকে দ্বিতীয়বার আরও কিছু বলেছি এবং সে এক্সপ্রেস করেছে, তাই জন্য টিচার অলসো দিয়েছি এবং সে জয়ফুলি এক্সপ্রেস করেছে, সেজন্য অ্যাকর্ডিং টু রুলস অনুসারে টিচার বসিয়েছি শি অলসো এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি। ঠিক আছে, সে আবার আমাকে কিছু বলছে, সেজন্য টিচার শি এগেইন দিয়েছি এবং এটা ছিল একটা অপটেটিভ সেন্টেন্স, সেজন্য টিচার প্রেড বসিয়েছি এবং স্ট্রাকচারটা ফলো করেছি। শি এগেইন প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্যাম। ঠিক আছে, এগুলো শুনে আমি তাকে বলেছি, যেহেতু লেটস আর লেটাস ছিল, আমি আগের ভিডিওতে দেখেছি যে লেটস আর লেটাস থাকলে আমাদেরকে প্রপোজ টু বসাতে হচ্ছে, সেজন্য টিচার আই প্রপোজ টু হার দ্যাট উই শুড এনজয় দ্য সিন টুগেদার। তো এই ছিল আমাদের জেনারেল ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন। I hope you all have understood the rules and techniques of narration and passage narration. Now it's time to do some হোমওয়ার্কস অ্যাকচুয়ালি। ওকে, চলো কিছু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ন্যারেশনে তোমরা দক্ষ হয়ে উঠবে ইনশাল্লাহ। তো হোমওয়ার্ক, আমি চলে যাই 1 নাম্বারটা দেখি, এগুলো নিজেরা করবে। প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্লাইডে ক্লিয়ারলি, টিচার তাও বলে দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কমা ইনভাইটেড কমা হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইয়োর লেসন? Note of interrogation, invited comma close. No sir, I have not completed the lesson. I was suffering from headache yesterday. I shall do my homework tomorrow, said the student. Number 2. The stranger said to me, can you tell me the way to the nearest hotel? Yes, sir, I can. Do you want a residential one in which you can spend the night? Said the boy. I do not want to stay there, but I only want a meal, replied the man.
Okay, number 3. What's your program after the examination? Asked Hira. Mira said, I have not decided. Can you suggest any? Let us go on a picnic, said Hira. What an excellent idea it is. Number 4. Why are you looking so happy? Deepa said to Rupali. My brother sent a mobile phone for me yesterday, replied Rupali. Deepa said to her, what's the use of it to you? Rupali said, I can communicate with others in the shortest possible time. Okay, so that's all for today. Thank you very much for watching this video, and hopefully inshallah I will meet you again with another new video, with another new problem or solution in my next class. Till then, take care. Bye bye. Allah Hafiz.